বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি ডক্টর আবু মোহাম্মদ তহাব হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি কোর্স, পলিটিক্যাল থিওরি, চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউটিস, এই বিষয়ের নবম পাঠদান কার্যক্রম সম্পাদন করব। আজকের আমাদের পাঠদান কার্যক্রমের বিষয় হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। বিশ্বায়ন বিষয়টিতে যাওয়ার আগে আমরা একটু বলে নিই, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বিশ্বায়ন বিষয়টি সম্পর্কে আমাদের কম বেশি সবারই এ বিষয়ে কিছু কিছু ধারণা রয়েছে এবং আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে আমরা এই বিষয়ের অনেক প্রভাব দেখতে পাই। তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা লাভ করা খুবই প্রয়োজনীয়, সেটা আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে যাচ্ছি আজকের পাঠদান কার্যক্রমে। আজকের বিষয় বিশ্বায়ন। বিশ্বায়নের বিষয়ে আলোকপাত করার পূর্বে আমরা আসলে দেখে নিতে চাই যে বিশ্বায়ন বিষয়ে আমরা আসলে কোন কোন ইস্যুগুলোকে কভার করব, সেগুলো আমরা একটু দেখে নিই। আজকের পাঠদান কার্যক্রমের লার্নিং আউটকাম হচ্ছে, শিক্ষণফল হচ্ছে, প্রথম যেটি আমরা কভার করব সেটা হচ্ছে হোয়াট ইজ গ্লোবালাইজেশন। বিশ্বায়ন বলতে কি বুঝি সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। আর দ্বিতীয় যে বিষয়টি আমরা কভার করব, হোয়াট আর দ্য জেনারেল ফোকাসেস অফ গ্লোবালাইজেশন। বিশ্বায়নের সাধারণ যে ফোকাসগুলো রয়েছে, যে বিষয়গুলোকে দৃষ্টিপাত করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করব। হোয়াট আর দ্য স্পেসিফিক ফোকাসেস অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন বিশেষ যে দিকগুলো রয়েছে সেগুলোর উপর আমরা ফোকাস করব। আমরা দেখার চেষ্টা করব হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কী কী সুবিধা রয়েছে, এবং হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্লোবালাইজেশন, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। সো মোটা দাগে এই 5টি শিক্ষণফল নিয়ে আজ আমাদের পাঠদান কার্যক্রম। আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করার পূর্বে আমরা কয়েকটি ছবি দেখে নিতে চাই, যাতে আমরা এই বিষয়টি সম্পর্কে প্রবেশ করার পূর্বে আমরা কিছু ধারণা লাভ করতে পারি। আমরা কয়েকটি ছবি দেখে নিই। প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা গ্লোবের ছবি, বিশ্ব মানচিত্র গ্লোব, সেই ছবি দেখা যাচ্ছে। এই ছবির মিনিং হচ্ছে সবগুলো বিশ্ব এই গ্লোবে রয়েছে, সেই বিষয়টা ফোকাস করছে এখানে। আর একটা ছবি দেখি, এখানে একইভাবে দেখানো হয়েছে, সবগুলো রাষ্ট্রের জাতীয় পতাকা দিয়ে গ্লোবটাকে মোড়ানো রয়েছে। তার অর্থ হচ্ছে একটা গ্লোবের মধ্যে সব কটি দেশকে এখানে উপস্থিত করা হয়েছে, তার একই জায়গাতে সবগুলো দেশের উপস্থিতি বোঝানোর সুবিধার্থে এই চিত্রটা এখানে সেট করা হয়েছে। আমরা আর একটা ছবি দেখি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একই বিশ্ব, সেই বিশ্বের যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত মিডিয়া রয়েছে, সে সমস্ত মিডিয়ার সহজে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে যে যোগাযোগ করা যায়, সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ফেসবুক, টুইটার সহ অন্যান্য যে সমস্ত মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো আমরা দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে খুব দ্রুত একে অপরের সাথে কমিউনিকেশন করার বিষয়টা এখানে দেখা যাচ্ছে। তার অর্থ হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এটা একটা এই বিশ্ব ব্যবস্থাটা খুব সহজ একটা পদ্ধতির মধ্যে প্রবেশ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা মূল কথা হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে একত্রীকরণ করার যে প্রক্রিয়া, যার মধ্যে বিশ্ব একেবারে একটা ভিলেজে রূপান্তরিত হচ্ছে, যেটাকে আমরা বলছি গ্লোবালাইজেশন, যেটা এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে গ্লোবালাইজেশন। সেই জায়গাটা একটা ওয়ার্ল্ডের মূল মানচিত্রটাকেই ফোকাস করা হয়েছে গ্লোবালাইজেশন দিয়ে। সারা বিশ্বটা এখানে চলে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পার্টনারশিপ ব্যাপারটা আসছে, এই জাতীয় ট্রেডের ব্যাপারটা আসছে। এই জাতীয় বিষয়গুলো দিয়ে সাজানো হয়েছে। যে কেন গ্লোবটাকে এভাবে সাজানো হয়েছে, মূল কথা হচ্ছে সমস্ত বিশ্ব একটি গ্রামে রূপান্তর করার প্রক্রিয়া, যার মধ্য দিয়ে এই গ্লোবালাইজেশন সাইন দ্বারা বা নামকরণের মাধ্যমে দেখানো হচ্ছে যে বিশ্বায়নটা একটা বিশ্বব্যাপী একটা প্রক্রিয়া। যাই হোক, আমরা ছবির মধ্য দিয়ে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। তাহলে এই বিশ্বায়নের ফলে যে সমস্ত বিষয়গুলো মোটা দাগে আমাদের সামনে আসতে পারে, সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই, যাতে আমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হয়। আমরা আরেকটা স্লাইড দেখে, একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেটা বিশ্বায়নের ফলে প্রভাবিত হয় মানব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে। সেই বিষয়গুলো একটু এখানে সাম আপ করে আনা হয়েছে। আমরা দেখার চেষ্টা করি বিষয়গুলো কি কি। একটা ইন্টিগ্রেশন অফ ইকোনমিক্স, মানে অর্থনীতির যে সমন্বয় সাধনের ব্যাপারটা চলে আসছে এখানে, একত্রীকরণের বিষয়টা আসছে, ইকুয়ালিটির কথাটা আসছে, সমতার কথাটা আসছে, কমিউনিকেশন যোগাযোগের বিষয়টার কথা আছে, রিকগনিশন স্বীকৃতির ব্যাপারটা আসছে, ট্রেড ভার্সেস এই ব্যবসা না কি ঋণ, সে বিষয়টা আসছে, আউটসোর্সিং এর ব্যাপারটা আসছে, বর্তমানে খুবই আলোচিত বিষয় আউটসোর্সিং।
এটা বিশ্বায়নের সাথে এটা একটা লিঙ্ক রয়েছে। এখানে ব্র্যান্ডস রয়েছে, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ব্যাপারটা এখানে আসছে। এক্সপ্লয়টেশন সাথে আমরা আবার শোষণের ব্যাপারটা দেখতে পাচ্ছি, গ্রোথ প্রবৃদ্ধির ব্যাপারটা দেখতে পাচ্ছি, প্রবৃদ্ধির সাথে সাথে আমরা পোভার্টির ব্যাপারটা দেখতে পাচ্ছি, তারপরে দারিদ্র্যের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। আর এই উন্নয়ন প্রচেষ্টা যেহেতু এই বিষয়গুলো ইঙ্গিত করছে, সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টাল ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট বা পরিবেশের উপরে কি প্রভাব পড়তে পারে এই জাতীয় বিষয় একটা আমরা দেখতে পাচ্ছি। আবার মনোপলি পাওয়ার, এই ক্ষেত্রে এই বিশ্বায়নের ফলে মনোপলি পাওয়ারটার অবস্থা কি হবে সেটা বিষয়টা আলোকপাত হতে পারে। এখানে ক্যাপিটালিজমের ভূমিকাটা কি, বিশ্বায়নের ফলে ক্যাপিটালিজমের ভূমিকা কি সেটা আসতে পারে। কালচারের অবস্থাটা কি হবে সেটা হতে পারে। ফ্রি ট্রেড, গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের সাথে ফ্রি ট্রেডের যোগসূত্রতা কোথায় রয়েছে সেটা, সেই বিষয়টা এখানে আলোচনা আসতে পারে। টেকনোলজি বা ইন্টারনেট সে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখতে পারে, আমরা দেখতে পাচ্ছি। শ্রিঙ্কিং ওয়ার্ল্ড, বিশ্ব ছোট হয়ে আসছে, সে বিষয়টা আসছে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে টেরোরিজমের একটা ব্যবহার করতে পারে, সন্ত্রাসের ব্যাপারটা, এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ব্যাপারটা আসছে। মোটা দাগে এই বিষয়গুলোর আলোকপাত করার উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বায়ন সম্পর্কে আমরা যে ইন ডিটেলস আলোচনা করতে যাচ্ছি, সেই আলোচনার সুবিধার্থে এই বিষয়গুলো প্রভাব বিস্তার করতে পারে, এই বিষয়গুলো আসতে পারে, বা এই বিষয়গুলোর একটা অবস্থান রয়েছে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এই জন্য আমরা এই স্লাইডটার মধ্যে দিয়ে এই বিষয়গুলো দেখার চেষ্টা করলাম। যাই হোক, আমরা এখন দেখার চেষ্টা করব যে যেহেতু বিশ্বায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বায়ন বলতে আসলে আমরা কি বুঝি। আমরা প্রথমে চলে যাই বিশ্বায়ন বলতে আসলে আমরা কি বুঝি। সেই ক্ষেত্রে আমাদের প্রথম একটা সংজ্ঞায়নের দিকে আমরা যাই, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন ক্যান বি ডিফাইন্ড, বিশ্বায়নকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ এ সেট অফ ইকোনমিক, হিসাবে একটা অর্থনৈতিক, সামাজিক, টেকনোলজিক্যাল, প্রযুক্তিগত, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল স্ট্রাকচারস। আমরা কি হিসাবে দেখা যেতে পারে এটা এটা দেখা যেতে পারে, বিশ্বায়নকে সংজ্ঞায়িত করা যেতে পারে, এটা হচ্ছে এ সেট অফ ইকোনমিক, social, technological, political and cultural structure and processes। এটা দেখা যেতে পারে অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, সাংস্কৃতিক একটা কাঠামো হিসাবে এবং প্রক্রিয়া হিসাবে। যেটা কি হয়, যেটা অ্যারাইজিং ফ্রম দ্য চেঞ্জিং ক্যারেক্টার, যেটা উত্থিত হচ্ছে কিসের মধ্য দিয়ে, একটা পরিবর্তনশীল পরিস্থিতির মধ্য দিয়ে, বিশেষ করে অফ দ্য প্রোডাকশন, উৎপাদনের ক্ষেত্রে, কনজাম্পশন ভোগের ক্ষেত্রে, ট্রেড অফ গুডস পণ্যদ্রব্যের বিনিময়ের ক্ষেত্রে, অ্যান্ড অ্যাসেটস দ্যাট কম্প্রাইজেস দ্য বেস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি। তার অর্থ হচ্ছে বিশ্বায়নটা বুঝতে হলে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা বুঝতে হবে, ইন্টারন্যাশনাল ইকোনমিটা, পলিটিক্যাল ইকোনমিটা বুঝতে হবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক যে সমস্ত প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলা কিভাবে চেঞ্জিং ক্যারেক্টার, প্রোডাকশন, কনজাম্পশন অ্যান্ড ট্রেড, তার অর্থ হচ্ছে উৎপাদন, ভোগ এবং যে ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কিভাবে বিষয়টা এই ধরনের প্রযুক্তিগত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো যোগসূত্রতা রয়েছে, সেই সামগ্রিক বিষয়টাকে আসলে বলা হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। তাহলে বিশ্বায়নের মধ্যে আমরা একটা সামগ্রিক ব্যাপার দেখতে পাচ্ছি, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, রাজনৈতিক প্রসেস বা প্রক্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি। মূলত যেটা কি করে, পরিবর্তনশীল পরিস্থিতি, বিশেষ করে উৎপাদন, ভোগ, ট্রেড অফ গুডস অ্যান্ড অ্যাসেটস, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন, ভোগ এবং বিভিন্ন পণ্যদ্রব্যের, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে এই বিষয়গুলো আন্তর্জাতিক, বিশেষ করে রাজনৈতিক অর্থনীতির ভূমিকা হিসেবে কাজ করছে এবং সমন্বিতভাবে কাজ করছে বিশ্বব্যাপী। এই সমন্বিত প্রক্রিয়াকে আমরা বলছি গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। আমরা আরো যদি সংক্ষেপে বলতে চাই, সেটা বলা যেতে পারে এভাবে, দ্য ইনক্রিজ ইন্টারকানেক্টেডনেস অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্সেস অফ পিপুলস অ্যান্ড কান্ট্রিজ। তার অর্থ হচ্ছে জনগণ এবং দেশসমূহের মধ্যে ক্রমবর্ধমান ইন্টারকানেক্টেডনেস, মানে একে অপরের সাথে যে যোগাযোগ, সেই ইন্টারকানেক্টেডনেস, সামগ্রিক একে অপরের সাথে যে যোগাযোগ, এবং হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স এবং একে অপরের উপর যে নির্ভরশীলতা, সেই বিষয়গুলো কাদের, মানুষ এবং দেশগুলোর, এই যে একে অপরের উপর যে আন্তঃযোগাযোগ এবং হচ্ছে আন্তঃনির্ভরশীলতা, এই যে বিষয়ে যে বর্ধমান আন্তঃযোগাযোগ এবং আন্তঃনির্ভরশীলতা মানুষ এবং দেশসমূহের, এইগুলাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশন। আমরা আরেকটু দেখার চেষ্টা করি। ইট ইজ জেনারেলি আন্ডারস্টুড, এটা সাধারণত
কি হয়, সাধারণত বোঝা যায় টু ইনক্লুড টু ইন্টার রিলেটেড এলিমেন্টস, দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে আন্তঃসম্পর্কিত দুটো গুরুত্বপূর্ণ উপাদানকে অন্তর্ভুক্ত করে। একটা হচ্ছে দ্য ওপেনিং অফ ইন্টারন্যাশনাল বর্ডার্স, তার অর্থ হচ্ছে যে ওপেনিং খুলে দেওয়া হয়, আন্তর্জাতিক বা যে সীমান্ত রয়েছে সীমান্তকে ওপেন করে দেওয়া হয় টু ইনক্রিজিংলি ফাস্ট ফ্লোজ অফ গুডস, কিসের জন্য, যে ক্রমবর্ধমান বা দ্রুতভাবে কিসের ফ্লজ, প্রবাহমান হচ্ছে হবে গুডস পণ্যদ্রব্য, সার্ভিসেস সেবা, ফাইন্যান্স অর্থ, পিপল বা শ্রম এবং আইডিয়াস। এই বিষয়গুলো কি হবে, আন্তর্জাতিক বা যে সমস্ত আন্তর্জাতিক সীমানা রয়েছে সেগুলো ওপেন করে দেওয়া হবে। এর ফলে কি হবে, এই ফ্লটা বাড়বে। কিসের ফ্ল বাড়বে, একটা হচ্ছে গুডস দ্রব্যের দ্রব্যের আমদানি রপ্তানি বাড়বে, সেই ক্ষেত্রে সার্ভিসের সেবার ব্যাপারটা বাড়বে এবং আর্থিক বিষয়টা বাড়বে এবং মানুষ এবং হচ্ছে আইডিয়াস, এই বিষয়গুলো কি হবে, বর্ডার ওপেন করার ফলে তাদের একটা দেশের সাথে আর একটা দেশের মধ্যে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এই জাতীয় সেবাগুলো। and the changes, এবং আরো কি হবে, the changes in institutions and policies at national and international levels, এবং কি হবে এর ফলে কি হবে, পরিবর্তন আমরা দেখতে পাবো কিসের মধ্যে, ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো এবং পলিসিস নীতিমালার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাবো। কোন ক্ষেত্রে, অ্যাট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা পরিবর্তন দেখতে পাই। এই পরিবর্তনের ফলে কি হবে, দ্যাট ফ্যাসিলিটেট প্রমোট সাচ ফ্লস, তার অর্থ হচ্ছে যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ওপেন করার ফলে, যেমন গুড সার্ভিসেস, ফাইন্যান্স, পিপল অ্যান্ড আইডিয়াস, এইটা কি হবে, এইটার প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নীতিমালা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি রয়েছে সেগুলো পরিবর্তন হবে। এবং এই নীতিমালা এবং প্রতিষ্ঠানগুলো পরিবর্তন হওয়ার ফলে কি হবে, এটা এই ধরনের প্রবাহকে আরো বাড়িয়ে দেবে। প্রবাহ বলতে আমরা আগেই বুঝিয়েছি, এটা হচ্ছে গুডস মানে পণ্যদ্রব্যের প্রবাহ, সার্ভিস সেবার প্রবাহ, ফাইন্যান্স অর্থের প্রবাহ, পিপল বা লেবার বা জনগণের প্রবাহ এবং বিশেষ আইডিয়ার প্রবাহ, এগুলা বাড়তে থাকবে যদি এই বর্ডারটা ওপেন করে দেওয়া হয়। এটা একটা বর্ডার ওপেনিং একটা ইম্পর্টেন্ট ইস্যু অফ গ্লোবালাইজেশন। আমরা আরো কয়েকটা সংজ্ঞা দেখে নিই আমাদের বোঝার সুবিধার্থে। দ্য ইনক্রিজিং ইন্টারডিপেন্ডেন্স অফ ওয়ার্ল্ড ইকোনমিস, তার অর্থ হচ্ছে বিশ্ব অর্থনীতির যে বর্ধমান ইন্টারডিপেন্ডেন্স, মানে একে অপরের উপর নির্ভরশীলতা, মানে একটি দেশের সাথে আরেকটা দেশের যে নির্ভরশীলতা বা একটি দেশের প্রতিষ্ঠানের সাথে অন্য দেশের প্রতিষ্ঠানের নির্ভরশীলতা বিশ্ব অর্থনীতির। এর ফলে কি, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য, যেটার ফলে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য গ্রোয়িং স্কেল অফ ক্রস বর্ডার ট্রেড অফ কমোডিটিজ অ্যান্ড সার্ভিসেস, এর মধ্যে দিয়ে কি হচ্ছে, একটা বাণিজ্যিক সম্পর্ক, মানে একটা দেশের সাথে আর একটা দেশের যে ক্রস বর্ডার যে ট্রেড রয়েছে কমোডিটিজ এন্ড সার্ভিসেস, সেইটা একটা বড় আকারে আমরা দেখতে পাচ্ছি, একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এই আন্তঃনির্ভরশীলতার ফলে। দ্য ফ্লো অফ ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, এবং এর ফলে দ্য ফ্লো অফ ইন্টারন্যাশনাল ক্যাপিটাল এবং যে আন্তর্জাতিক পুঁজি রয়েছে তার যে প্রবাহ, অ্যান্ড দ্য ওয়াইড অ্যান্ড র্যাপিড স্প্রেড অফ টেকনোলজি, এবং আরো কি দেখা যাচ্ছে, ব্যাপক আকারে ব্যাপক দ্রুত ভাবে বিস্তার হচ্ছে কি হচ্ছে, টেকনোলজি প্রযুক্তির ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি, সেটা এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক, প্রযুক্তিগত সম্পর্ক হচ্ছে এবং এই প্রযুক্তির বিনিময় হচ্ছে ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পুঁজি এবং প্রযুক্তির বিনিময় আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপক আকারে একটা দেশের সাথে আর একটা দেশের ইন্টারডিপেন্ডেন্সির ফলে ট্রেড অফ কমোডিটিজ এন্ড সার্ভিসেস এগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই বর্ডার ওপেন হওয়ার ফলে ট্রেড, কমোডিটিজ এগুলো বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক যে পুঁজি রয়েছে এবং টেকনোলজিগুলো রয়েছে সেগুলো ব্যাপক আকারে প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি গ্লোবালাইজেশন আর একটা ইস্যু। আমরা আরেকটা বিষয় একটু ব্যাখ্যা করি। গ্লোবালাইজেশন ইজ ডিফাইন্ড এজ দ্য সেট অফ প্রসেসেস, এটাকে সংজ্ঞায়িত করা যায় একটা সেট অফ প্রসেসেস, একটা প্রক্রিয়ার সেট হিসাবে। কিভাবে সেটা হতে পারে, প্রক্রিয়াগুলো কি কি হতে পারে, একটা হচ্ছে ইকোনমিক প্রক্রিয়া হতে পারে, সোশ্যাল সামাজিক প্রক্রিয়া হতে পারে, কালচারাল সাংস্কৃতিক প্রক্রিয়া হতে পারে, টেকনোলজিক্যাল প্রযুক্তিগত প্রক্রিয়া হতে পারে, ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হতে পারে। তাহলে একটা সেট অফ প্রসেসেস, এগুলো একটা প্রসেস, একটা প্রক্রিয়ার একটা সেট, বিশেষ করে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যে সেট রয়েছে প্রক্রিয়ার, সেগুলার কে সংজ্ঞায়িত করা যেতে পারে বিষয় হিসেবে। কি করে সেগুলো, দ্যাট কন্ট্রিবিউট টু দ্য রিলেশনশিপ বিটুইন সোসাইটিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেটা কি করে, এই ধরনের প্রসেসগুলো কি করে কন্ট্রিবিউট করে, প্রভাব ফেলে, কিসে প্রভাব ফেলে, রিলেশনশিপের উপরে। কিসের রিলেশনশিপ, বিটুইন সোসাইটিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, বিভিন্ন সমাজের মধ্যে এবং বিভিন্ন
ব্যক্তিদের মধ্যে যারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী যে সমস্ত সমাজ এবং মানুষ রয়েছে, তাদের যে কোনো কারোর সাথে যে কোনো গোষ্ঠীর সাথে কি হতে পারে, একটা রিলেশনশিপে কন্ট্রিবিউট করতে পারে। বিশেষ করে এই প্রসেসগুলো, কোন প্রসেসগুলো আমরা দেখতে পেলাম? অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক যে প্রসেসগুলো রয়েছে, এগুলা আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যেহেতু গ্লোবালাইজেশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞায়নটা খুবই দরকার সেই ক্ষেত্রে। আর যেহেতু কমন কোনো সংজ্ঞা এভাবে বিশ্বায়নের দেওয়া খুব কঠিন কাজ, সেই ক্ষেত্রে বেশ কিছু সংজ্ঞার মিলিত প্রবাহই আসলে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি যে হোয়াট ইজ গ্লোবালাইজেশন। আর একটা সংজ্ঞা হচ্ছে গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস। গ্লোবালাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া দ্যাট এনকম্পাসেস, যেটা জড়িত করে কি দ্য কজেস, কারণসমূহ, কোর্স, অ্যাকশন অ্যান্ড কনসিকুয়েন্সেস, এবং হচ্ছে ফলাফল অফ ট্রান্সন্যাশনাল অ্যান্ড ট্রান্সকালচারাল ইন্টিগ্রেশন অফ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান অ্যাক্টিভিটিস। তার অর্থ হচ্ছে, এটা হচ্ছে যে যে আমরা দেখতে পাচ্ছি যে এ প্রসেস দ্যাট এনকম্পাস, অন্তর্ভুক্ত কজেস, কোর্স অ্যান্ড কনসিকুয়েন্সেস, তার কারণ এবং যে সময় কার্যক্রম সংঘটিত হয়, এবং যে ফলাফল রয়েছে, কিসের ফলাফল? অফ ট্রান্সন্যাশনাল, এবং হচ্ছে আন্তর্জাতীয় এবং ট্রান্সকালচারাল এবং আন্তঃসাংস্কৃতিক যে ইন্টিগ্রেশন, একভূতিকরণ যে ব্যাপারটা রয়েছে, সেটা হতে পারে কি মানুষের অথবা এবং পণ্যদ্রব্যের যে অ্যাক্টিভিটিস রয়েছে, এই জাতীয় বিষয়গুলোর যে ট্রান্সন্যাশনাল এবং ট্রান্সকালচারাল, বিশেষ করে মানে বহুজাতিক যে যে সমস্ত, এবং এক দেশের সাথে আর এক দেশের যে কালচারের বিনিময়, এই জাতীয় ব্যাপারগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে অ্যাক্টিভিটিস গুলো ঘটে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই গ্লোবালাইজেশন সংগঠিত হয়। তার অর্থ হচ্ছে এ সেট অফ প্রসেসেস, যে প্রসেসটাকে করে লিডিং টু দ্য ইন্টিগ্রেশন অফ ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম অ্যাক্রস জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ। তার অর্থ হচ্ছে এটা একটা প্রসেস, মোদ্দা কথা হচ্ছে এটা একটা প্রসেস যেটা লিডিং টু দ্য ইন্টিগ্রেশন, যেটা কি করে নিয়ে যায় একীভূতকরণের দিকে নিয়ে যায়, একত্রীকরণের দিকে নিয়ে যায়। কিসের একই অন্তর্ভুক্তকরণের দিকে নিয়ে যায়? সেটা হচ্ছে অর্থনৈতিক, সেটা হচ্ছে কালচারাল, সাংস্কৃতিক, পলিটিক্যাল, রাজনৈতিক অ্যান্ড সোশ্যাল সিস্টেম, এবং সামাজিক পদ্ধতিগুলোকে কোথায়? অ্যাক্রস জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ। তার অর্থ হচ্ছে যে এক বাউন্ডারিকে অতিক্রম করে এক দেশের সাথে আর এক দেশের যে অর্থনৈতিক বা দেশসমূহের মধ্যে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক যে ইন্টিগ্রেশনটা দেখা যায়, এই প্রসেসটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। আরো বলা যেতে পারে দ্য মুভমেন্ট টুয়ার্ড মার্কেটস অর পলিসিস দ্যাট ট্রান্সেন্ড ন্যাশনাল বাউন্ডারিজ। তার অর্থ হচ্ছে এটা হচ্ছে মুভমেন্ট, কিসের মুভমেন্ট? টুয়ার্ড মার্কেটস আর পলিসিস। এই মুভমেন্টটা হচ্ছে মার্কেটস মানে বাজারমুখী সম্প্রসারণ, আর পলিসি নীতিমুখী সম্প্রসারণ, দ্যাট ট্রান্সেন্ড ন্যাশনাল বর্ডার, যেটা অতিক্রম করে কি জাতীয় যে সমস্ত সীমান্ত রয়েছে, সীমান্ত অতিক্রম করে এই কার্যগুলি সম্পাদন করা হয়। তার অর্থ হচ্ছে বর্ডারটাকে ক্রস করে যে ধরনের আন্তর্জাতিক যে সম্পর্ক গড়ে ওঠে এক দেশের সাথে আর এক দেশের, এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠীর, সেই জায়গাগুলো থেকে আমরা বলতে পারি যে মুভমেন্টটা বিশেষ করে বাজারমুখী বা নীতিমুখী যে মুভমেন্টগুলো দেখতে পাই, সেগুলোকে আমরা বলতে পারি বিশ্বায়ন। আরেকটি সঙ্গে ব্যাখ্যা করা যেতে পারে দ্য ইনক্রিজিং দ্য ইকোনমিক, কালচারাল, ডেমোগ্রাফিক, পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টারডিপেন্ডেন্স অফ ডিফারেন্ট প্লেসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বব্যাপী বিশ্বের বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমবর্ধমান অর্থনৈতিক, সাংস্কৃতিক, ডেমোগ্রাফিক, পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টারডিপেন্ডেন্স, তার মানে রাজনৈতিক এবং পরিবেশগত যে একে অপরের উপর নির্ভরশীল সারা বিশ্বব্যাপী যে বিভিন্ন প্লেসে সংগঠিত হয়, এই ক্রমবর্ধমান অর্থনৈতিক, সাংস্কৃতিক, ডেমোগ্রাফিক এবং রাজনৈতিক এবং পরিবেশগত যে একে অপরের উপর নির্ভরশীলতা মধ্য দিয়ে সারা বিশ্বে যে ঘটনাগুলো সংগঠিত হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত, এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা যায় বিশ্বায়নের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বায়নের মধ্যে আবার বেশ কিছু ইস্যু আমরা এর মধ্যে পেয়ে গেছি। আমরা এর মধ্যে পেয়েছি কিভাবে বর্ডারটাকে ওপেন করা হচ্ছে, কিভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয়গুলো এক দেশের সাথে আর এক দেশের মধ্যে বিনিময় হচ্ছে, বিশেষ করে ইন্টারকানেক্টেডনেস এন্ড ইন্টারডিপেন্ডেন্স, এক দেশের সাথে বা এক মহাদেশের সাথে অন্য মহাদেশের যে আন্তঃসম্পর্ক, আন্তঃযোগাযোগ এবং আন্তঃনির্ভরশীলতা, তার ফলে কি হচ্ছে বিভিন্ন ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি গুড সার্ভিসেস, ফাইন্যান্স, পিপল, আইডিয়াস যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা আন্তর্জাতিক পুঁজি এবং আমরা
প্রযুক্তির বিনিময়ে দেখতে পাচ্ছি। তাহলে বলা হচ্ছে যে এই অর্থনৈতিক, সামাজিক, কালচারাল, টেকনোলজিক্যাল যে ধরনের আন্তঃসম্পর্ক এবং একে অপরের উপর নির্ভরশীলতা যেটা বর্ডার অতিক্রম করে সংঘটিত হয়, এর মধ্য দিয়ে যখন একটা বিশ্বকে একীভূতকরণ করার প্রচেষ্টা আমরা লক্ষ্য করি এবং যখন বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটা একটা গ্লোবালাইজড ভিলেজে রূপান্তরিত হয়, তাহলে এটা একটা বিশ্বায়ন সংঘটিত হয়। তাহলে বিশ্বায়ন বিষয়টা যেহেতু একক অর্থে বা একক সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, তাই বেশ কিছু বিষয়ের মধ্য দিয়ে আমরা এই ধারণায় উপনীত হলাম। যখন যখন একটা দেশ বা একাধিক দেশ বা এক দেশ অন্য দেশের উপরে বা এক মহাদেশ অন্য মহাদেশের উপরে ইন্টারকানেক্টেড এবং ইন্টারডিপেন্ডেন্ট হয়, বিশেষ করে গুড সার্ভিস বিনিময়ের ক্ষেত্রে এবং প্রযুক্তি বা ক্যাপিটাল বিনিময়ের ক্ষেত্রে, তাহলে সেই বিষয়গুলোকে যখন সংগঠিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলছি বিশ্বায়ন। যাই হোক, আমরা বিশ্বায়নের কিছু আইডিয়া এখানে দেওয়ার চেষ্টা করলাম। হোয়াট ইজ গ্লোবালাইজেশন। আমরা এখন দেখার চেষ্টা করব যে গ্লোবালাইজেশনের যে বিভিন্ন ফোকাস রয়েছে, সেই ফোকাসগুলো আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জেনারেল ফোকাস, একটা হচ্ছে স্পেসিফিক ফোকাস। তা আমরা প্রথমে দেখার চেষ্টা করবো হোয়াট আর দ্য জেনারেল ফোকাস অফ গ্লোবালাইজেশন। সেই জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে গ্লোবালাইজেশন ইজ দ্য স্প্রেড অফ প্রোডাক্টস। গ্লোবালাইজেশন হচ্ছে একটা বিস্তার, কিসের বিস্তার? অফ প্রোডাক্টস। ইজ দ্য স্প্রেড, বিস্তার, প্রোডাক্টস, টেকনোলজি, উৎপাদন, প্রযুক্তি, ইনফরমেশন, তথ্য, অ্যান্ড জব, এবং হচ্ছে চাকুরির যে চাকরি, তথ্য, প্রযুক্তি এবং উৎপাদনের যে বিস্তার, কখন, কোথায়? অ্যাক্রস ন্যাশনাল বর্ডার্স অ্যান্ড কালচার্স। তার মানে একটি দেশের সীমান্ত বা জাতীয় রাষ্ট্রগুলোর সীমান্ত অতিক্রম করে বা একটা সাংস্কৃতিক পরিমণ্ডল অতিক্রম করে অন্য পরিমণ্ডলে যখন এই জাতীয় বিষয়গুলোর বিস্তার ঘটে, তখন আমরা বলতে পারি এটা এটা একটা বিশ্বায়ন প্রক্রিয়া। আরো আমরা দেখতে পাই গ্লোবালাইজেশন ইজ অ্যান ইকোনমিক, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল অ্যান্ড লিগাল ফেনোমেনন। বিশ্বায়ন হচ্ছে আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং আইনগত দৃষ্টিকোণ, আইনগত বিষয়, ফেনোমেনন। ইন ইকোনমিক টার্মস এটাকে কি বলা যেতে পারে? ইট ডিসক্রাইবস অ্যান ইন্টারডিপেন্ডেন্স অফ নেশনস অ্যারাউন্ড দ্য গ্লোব ফস্টার্ড থ্রু ফ্রি ট্রেড। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স অফ নেশনস, জাতিগুলোর একে অপরের উপর নির্ভরশীলতা, অ্যারাউন্ড দ্য গ্লোব, সারা বিশ্বব্যাপী। কিসের উপর ভিত্তি করে? থ্রু ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্যের উপর ভিত্তি করে। যখন রাষ্ট্রগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়, তখন সেই জায়গাটাকে আমরা বলতে পারি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে বিশ্বায়ন। সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, ইন জেনারেল পার্সপেক্টিভ, সামাজিক দৃষ্টিকোণ থেকে ইট লিডস টু গ্রেটার ইন্টারাকশন অ্যামং ভেরিয়াস পপুলেশন, মানে বিভিন্ন দেশের জনগণের মধ্যে যে গ্রেটার ইন্টারাকশন, বিনিময় হয়, বিভিন্ন কার্যক্রম বিনিময় হয় একটা দেশের সাথে আর একটা দেশের। এই যে গ্রেটার পার্সপেক্টিভে যে কার্যক্রম হয়, সামাজিক কার্যাবলী বিনিময় হয়, সেই জায়গাগুলো বলছি একটা দেশের জনগণের সাথে আর একটা জনগণের ক্ষেত্রে, সেটাকে আমরা বলছি সোশ্যাল গ্লোবালাইজেশন, পার্সপেক্টিভ, সোশ্যাল পার্সপেক্টিভ গ্লোবালাইজেশন বললাম। আর যদি আমরা কালচারাল পয়েন্ট অফ ভিউতে দেখি, কালচারালি কিভাবে বলা যেতে পারে গ্লোবালাইজেশন? Globalization represents the exchange of ideas, values, and artistic expression among cultures. তাহলে আমরা বলতে চাচ্ছি যে কালচারাল পয়েন্ট অফ ভিউ, কালচারাল দৃষ্টিকোণ থেকে গ্লোবালাইজেশন বলতে বোঝায় এক্সচেঞ্জ অফ আইডিয়াস। এটা হচ্ছে আইডিয়ার বা ধারণা সমূহের যে বিনিময়, ভ্যালুস, মূল্যবোধের বিনিময়, এবং আর্টিস্টিক এক্সপ্রেশন, এবং যে আর্টিস্টিক ওয়েতে যে আর্টিকুলেশন হয়, এক্সপ্রেশন হয়, সেইগুলা এবং কালচার, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর মধ্যে যে বিনিময়গুলো হয় এক দেশের সাথে অন্য দেশের, সেই এক্সপ্রেশনগুলোকে আমরা বলতে পারি কালচারাল গ্লোবালাইজেশন। আর একটা জিনিস দেখার চেষ্টা করি আমরা, গ্লোবালাইজেশন অলসো রিপ্রেজেন্ট এ ট্রেন্ড টুয়ার্ড দ্য ডেভেলপমেন্ট অফ সিঙ্গেল ওয়ার্ল্ড কালচার। তাহলে কালচারাল পয়েন্ট অফ ভিউ আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে টার্গেটটা হচ্ছে যে সিঙ্গেল ওয়ার্ল্ড কালচার, সারা বিশ্বেই কালচারগুলো বিভিন্ন ডাইভার্সিফিকেশন থাকলেও মোটা দাগে একটা একই ট্রেন্ডের দিকে ধাবিত হবে। এই জাতীয় বিষয়কে মাথায় নিয়ে কালচারাল পার্সপেক্টিভটা ব্যাখ্যা করা হয়। পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, গ্লোবালাইজেশন হ্যাজ শিফটেড অ্যাটেনশন টু ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন লাইক দ্য ইউনাইটেড নেশনস।
তার অর্থ হচ্ছে যে গ্লোবালাইজেশন ফোকাস করছে যে আন্তর্জাতিক বিভিন্ন যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলার বিষয়গুলো, যেমন এখানে বলা হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলার দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে এটা পলিটিক্যাল গ্লোবালাইজেশন, বিশেষ করে ইউনাইটেড নেশনের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও এবং ইউএন এই কনসেপ্টের আকারে বলা হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত সংগঠন রয়েছে তার আলোকে বলা হয় গ্লোবালাইজেশন ইন পলিটিক্যাল পার্সপেক্টিভ। আর লিগাল পার্সপেক্টিভে আমরা দেখতে পাই, আইনগত দৃষ্টিকোণ থেকে দেখতে পাই গ্লোবালাইজেশন হ্যাজ alter how international law is created and enforced। তার অর্থ হচ্ছে আন্তর্জাতিক যে সমস্ত আইন রয়েছে সেই আন্তর্জাতিক আইনগত দৃষ্টিকোণ থেকে বলা হয় যে যদি আন্তর্জাতিক আইনের ব্যবহারটা হয়ে থাকে বিশ্বব্যাপী, সেটা যদি ইউটিলিটি বা উপযোগিতা থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে বলা হয় এটা হচ্ছে গ্লোবালাইজেশন আইনগত দৃষ্টিকোণ থেকে। যাই হোক, আমরা গ্লোবালাইজেশনের জেনারেল পার্সপেক্টিভ দেখার চেষ্টা করলাম। আর গ্লোবালাইজেশন যেহেতু মানুষ এবং রাষ্ট্র এর জীবনের সাথে ওতপ্রোত জড়িত, তাহলে স্পেসিফিক জায়গাটাকে আমরা সেটা দেখার চেষ্টা করব। তাহলে আমরা গ্লোবালাইজেশনের যে স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। গ্লোবালাইজেশন অন স্পেশাল ফোকাস, সেটা হচ্ছে এটা হচ্ছে ইকোনমিক ফেনোমেনন, এটা হচ্ছে অর্থনৈতিক বিষয়, এটা সোশ্যাল ফেনোমেনন সামাজিক বিষয়, এটা কালচারাল ফেনোমেনন, একটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়। তাহলে মোটা দাগে তিনটা বিষয়কে স্পেসিফিক ফোকাসে আনা হয়েছে, এটা অর্থনৈতিক, সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক বিষয়টাকে গ্লোবাল পার্সপেক্টিভে দেখা হচ্ছে যে স্পেসিফিক ফোকাস হিসাবে। আমরা একটু ব্যাখ্যা করি বিষয়টা, যে দ্য মুভমেন্ট টুয়ার্ডস দ্য এক্সপ্যানশন অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল টাইস। তার অর্থ হচ্ছে যে আমরা মুভমেন্ট দেখতে পাই, চলমানতা দেখতে পাই কিসের মধ্যে, টুয়ার্ডস দ্য এক্সপ্যানশন সম্প্রসারণের দিকে। কিসের সম্প্রসারণ? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল টাইস, আর্থিক এবং সামাজিক যে সম্পর্ক রয়েছে বিটুইন কান্ট্রিজ, বিভিন্ন দেশগুলোর মধ্যে, থ্রু দ্য স্প্রেড অফ কর্পোরেট ইনস্টিটিউশনস। কিসের মধ্য দিয়ে? অর্থনৈতিক বিষয়টা হচ্ছে বিভিন্ন কর্পোরেট ইনস্টিটিউশনস, বিভিন্ন দেশের যে সমস্ত আর্থিক বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো, এবং দ্য ক্যাপিটালিস্ট ফিলোসফি, এবং যে পুঁজিবাদী দৃষ্টিকোণ রয়েছে সেগুলোর এক্সপ্যানশন আমরা দেখতে পাচ্ছি। দ্যাট লিডস টু, যার ফলে কি হয়, leads to the shrinking of the world in economic terms। যার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের দিকে, ওয়ার্ল্ড কনটেক্সটে ইকোনমিক টার্মের দিক দিয়ে দেখা যায় ওয়ার্ল্ডটা শ্রিঙ্ক হচ্ছে, ওয়ার্ল্ডটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজির অবাধ বিনিময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের মধ্যে, বিশেষ করে যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং ক্যাপিটালিস্ট ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের মধ্যে যে বিনিময়, বিশেষ করে যে সম্পর্কের বিনিময় হচ্ছে, ইকোনমিক এবং সোশ্যাল টাইসের বিনিময় হচ্ছে, এবং এই বিনিময়ের ক্ষেত্রে কর্পোরেট কালচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং কর্পোরেট ইনস্টিটিউশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং বিশেষ করে ক্যাপিটালিস্ট ফিলোসফি যে পুঁজিবাদী যে সমস্ত দার্শনিক ভিউ পয়েন্ট রয়েছে সেই আকারে যখন এই বিষয়গুলো এগিয়ে যাচ্ছে, এক্সপ্যানশন বাড়ছে, এটার কি হচ্ছে, ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে তাহলে বিশ্বটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমরা বলার চেষ্টা করছি যে স্পেসিফিক ফোকাস অন ইকোনমিক পয়েন্ট অফ ভিউ আমরা দেখার চেষ্টা করলাম। তাহলে আমরা আরেকটু বিষয়ে গভীরে যাওয়ার চেষ্টা করি স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ, যেটা বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইকোনমিক্স। বিশ্বের বিভিন্ন যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিগুলা বিভিন্ন দেশের, সেগুলার ইন্টিগ্রেশন প্রসেসের কথা বলা হচ্ছে এখানে। এটা কিভাবে হতে পারে আমরা দেখার চেষ্টা করি। দ্য ইনক্রিজিং রিলায়েন্স অফ ইকোনমিস অন ইচ আদার, তার হচ্ছে ইনক্রিজিং বর্ধমান রিলায়েন্স, মানে এক নির্ভরশীলতা অফ ইকোনমিস অন ইচ আদার, এক দেশের অর্থনীতির সাথে অন্য দেশের অর্থনীতির যে ক্রমবর্ধমান হারে যে নির্ভরশীলতা সেটাকে ফোকাস করছে ইকোনমিক ইন্টিগ্রেশনের দিকে। আরো ইন্টিগ্রেশন দিকে কি করছে, দ্য অপরচুনিটিস টু বি এবল টু বাই অ্যান্ড সেল ইন এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এর মধ্য দিয়ে একটা অপরচুনিটির সৃষ্টি হচ্ছে কি, যে কোনো দেশ থেকে যে কোনো দেশ থেকে যে কোনো জিনিস কিনতে এবং বা বিক্রি করতে, বিশ্ব আমদানি রপ্তানি করার ক্ষেত্রে তাদের এই সুযোগ সৃষ্টি হচ্ছে, যেটা অর্থনৈতিক ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করছে। আর কিছু দ্য অপরচুনিটি ফর লেবার অ্যান্ড ক্যাপিটাল টু লোকেট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তার অর্থ হচ্ছে যে বিশ্বের যে কোনো প্রান্তে লেবার এবং ক্যাপিটাল, বিশেষ করে পুঁজি এবং শ্রম, এই জিনিসগুলোর ব্যবহার যে কোনো বিশ্বের যে কোনো জায়গাতে করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটাও একটা ইকোনমিক ইন্টিগ্রেশনের কথা বলা হচ্ছে এর মধ্যে দিয়ে। দ্য গ্রোথ অফ গ্লোবাল মার্কেটস, এর মধ্যে দিয়ে কি হচ্ছে, যে গ্লোবাল মার্কেটের সৃষ্টি হচ্ছে, বিশ্বব্যাপী যে বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থা সৃষ্টি হচ্ছে। তাই ইকোনমিক ইন্টিগ্রেশনের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আমরা দেখার চেষ্টা করলাম, যে এটা একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে একটি রাষ্ট্র অন্য দেশের যে কোনো দেশের ক্রয় এবং বিক্রয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। এর মধ্য দিয়ে অপরচুনিটিস ফর লেবার অ্যান্ড ক্যাপিটাল সৃষ্টি হচ্ছে। কিসের সুযোগ সৃষ্টি হচ্ছে? পুঁজি এবং আমরা দেখতে পাচ্ছি শ্রমের যে কোনো জায়গায় ব্যবহারের সুযোগ সৃষ্টি হচ্ছে, এবং গ্রোথ অফ গ্লোবাল মার্কেটস, এবং বিশ্বব্যাপী
যে বিশ্বব্যাপী মার্কেটের বাজারের সম্প্রসারণ হচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, এই জিনিসগুলো আমরা ইকোনমিক ইন্টিগ্রেশন দেখলাম। আরেকটি ইকোনমিক ইন্টিগ্রেশনের যে বিষয়গুলোর ফলে ইকোনমিক ইন্টিগ্রেশন সম্ভব হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। যেহেতু ইকোনমিক ইন্টিগ্রেশনটা গ্লোবালাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করছে, তাহলে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে এই ইন্টিগ্রেশন অফ ইকোনমি, যে ইন্টিগ্রেশনটা হচ্ছে, এই ইন্টিগ্রেশন হওয়ার পিছনে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা সেগুলো একটু দেখে নিই। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে টেকনোলজি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে। টেকনোলজি একটি ইস্যু এখানে। বিশেষ করে টেকনোলজির ফলে আমরা দেখতে পাচ্ছি যে এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য সহজ হয়ে গিয়েছে এবং গ্লোবাল মার্কেট সৃষ্টি করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং একটি দেশের প্রযুক্তি অন্য দেশ ব্যবহার করছে, সেভাবে তারা তাদের নিজস্ব প্রয়োজন মেটানোর সুযোগ সৃষ্টি হচ্ছে। কমিউনিকেশন নেটওয়ার্কস, এবং কমিউনিকেশন নেটওয়ার্ক সৃষ্টি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ইন্টিগ্রেশনটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এখন আমরা একটা দেশের সাথে আর একটা দেশের যে যোগাযোগ ব্যবস্থার যে ব্যাপক উন্নতি সাধন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এর ফলে অর্থনৈতিক গতি সঞ্চার হয়েছে, এবং একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপর তার প্রয়োজনীয় বিষয়ের উপর নির্ভর করতে পারছে, এবং সেই বাইং এবং সেলিং জায়গাটা খুব, বা আমদানি রপ্তানিটা খুব সহজে সম্প্রসারণ হচ্ছে, যেটা সম্ভব হয়েছে কমিউনিকেশন নেটওয়ার্ক সৃষ্টি হওয়ার ফলে। বিশেষ করে ইন্টারনেট অ্যাক্সেসটা আমরা বলবো যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নটাকে এই পর্যায়ে আনার ক্ষেত্রে ইন্টারনেট অ্যাক্সেসটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে এবং আমদানি রপ্তানির অর্ডার দেওয়া থেকে শুরু করে সেটা সম্পাদন করার ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে ইন্টারনেট অ্যাক্সেসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট অ্যাক্সেস, ইন্টারনেটে মানুষের যে অ্যাক্সেস বা প্রবেশাধিকার সৃষ্টি হয়েছে, এই প্রবেশাধিকারের ফলেই ইন্টিগ্রেশন অফ ইকোনমিক্স, অর্থনৈতিক ইন্টিগ্রেশনটা সম্ভব হচ্ছে। এর মধ্যে দিয়ে কি হচ্ছে, গ্রোথ অফ ইকোনমিক কোঅপারেশন, এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সহযোগিতামূলক বিভিন্ন কর্পোরেশনের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ট্রেডিং ব্লকস আমরা দেখতে পাচ্ছি, যেমন ইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, নাফটা এটসেট্রা, এই জাতীয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক সংস্থা গঠিত হচ্ছে, যেগুলো একটা সিম্বল অফ ইকোনমিক ইন্টিগ্রেশন। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের কথা যদি আমরা বলি, একটা ইকোনমিক ইন্টিগ্রেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো সংগঠিত হয়েছে বলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেখতে পাই ইকোনমিক যে ইন্টিগ্রেশন, যে এক্সপ্যানশন, সেটা আমরা দেখতে পাই। আর এই জাতীয় ব্লকগুলো সৃষ্টি হওয়াতে, ইউরোপিয়ান ইউনিয়ন, নাফটা, আসিয়ান বা জাতীয় আরব, বিশেষ করে অর্থনৈতিক যে সমস্ত ব্লকগুলো রয়েছে, এগুলো সৃষ্টি হওয়ার ফলে আমরা দেখতে পাই ইকোনমিক ইন্টিগ্রেশন ওয়ার্ল্ড ওয়াইড হওয়ার বেশি, তার গতি বেশি বৃদ্ধি পেয়েছে, এবং ইকোনমিক গ্লোবালাইজেশনটা ত্বরান্বিত হয়েছে। এবং আরেকটা যে বিষয়টাকে বলা হয় ইন্টিগ্রেশন অফ ইকোনমিক গ্লোবালাইজেশন, সেক্ষেত্রে বলা হয় ক্লাবস অফ কমিউনিজম। বিশেষ করে কমিউনিজমের পতন হওয়ার ফলে আমরা দেখতে পেয়েছি যে ক্যাপিটালিজমের হয়েছে, প্রসার ঘটেছে, এবং ক্যাপিটালিজম তার পুঁজিবাদী ব্যবস্থা, একচেটিয়া ব্যবস্থার দিকে ধাবিত হয়েছে। তার ফলে আমরা দেখতে পেয়েছি বাজার সম্প্রসারণ হয়েছে, মার্কেট ওপেন হয়েছে, এবং বিশেষ করে আমরা দেখতে পাই বিভিন্ন দেশগুলো তাদের যে সমস্ত অর্থনৈতিক স্বার্থ রয়েছে সেগুলা ক্যাপিটালাইজ করার জন্য, ত্বরান্বিত করার জন্য তারা এই পুঁজিবাদকে ব্যাপকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে ইকোনমিক ইন্টিগ্রেশনটা বৃদ্ধি পেয়েছে। এবং ফাইনালি যেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, সেটা হচ্ছে মুভমেন্ট অফ ফ্রি ট্রেড। এই মুক্তবাজার অর্থনীতির ফলেই ইকোনমিক ইন্টিগ্রেশনটা ত্বরান্বিত হয়েছে। মুক্তবাজার অর্থনীতির ফলে আমরা দেখতে পাই যে বিশ্বব্যাপী আজ আমদানি রপ্তানির যে আমরা স্কেলগুলো দেখতে পাই, প্রতিটা স্কেলেই দেখতে পাই এটা একটা এক্সিলারেশনের দিকে যাচ্ছে, একটা বৃদ্ধির দিকে যাচ্ছে, এবং দেশগুলো তাদের সুবিধা মতো তারা এই ফ্রি ট্রেডের জায়গাগুলো থেকে কাজ করার সুযোগ পাচ্ছে, এবং অর্থনৈতিক ইন্টিগ্রেশনকে তারা ত্বরান্বিত করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে স্পেশাল ফোকাস অন যেটা আমরা দেখতে পেলাম যে ইকোনমিক ইন্টিগ্রেশন, এটা ছিল হচ্ছে গ্লোবালাইজেশন স্পেসিফিক ফোকাস। বেসিক্যালি আমরা দেখতে পেলাম ইকোনমিক ইন্টিগ্রেশনের জায়গা থেকে। তাহলে আমরা এতক্ষণ আমরা বিশেষ করে গ্লোবালাইজেশন বলতে কি বুঝি, এবং জেনারেল ফোকাস অফ গ্লোবালাইজেশন এবং স্পেশাল ফোকাস অন গ্লোবালাইজেশন, সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম। এত কিছু দেখার ফলে আমাদের মনে আসলে প্রশ্ন জাগতে পারে যে আসলে একটা জিনিসের অবশ্যই পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই থাকে। তাহলে স্পেশালি বিশ্বায়নের পজিটিভ জিনিসগুলো কি কি এবং নেগেটিভ জিনিসগুলো কি কি, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, সেগুলো আমাদের জানা দরকার রয়েছে। সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি যে বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো কি রয়েছে প্রথমে, তারপর আমরা যাবো বিশ্বায়নের ইতিবাচক দিকগুলোর দিকে। আমরা তাহলে প্রথমে দেখার চেষ্টা করি বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো কি কি রয়েছে।
এটা 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 হচ্ছে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হতে এটা দেখা গিয়েছে যে অর্থনৈতিক যে এবং যে বাণিজ্যগত যে প্রসেস গুলা ছিল সেগুলো ত্বরান্বিত হয়েছে, যেগুলা এখন অনেকটাই ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে বিশ্বায়নের এই এনাক্টমেন্ট, বিশ্বায়ন প্রসেসটা ছড়িয়ে পড়ার পরে আমরা দেখেছি অর্থনৈতিক এবং ব্যবসাগত যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো ত্বরান্বিত হয়েছে। এর ফলে কি হয়েছে, ইনক্রিজিং ইকোনমিক গ্রোথ, এর ফলে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি রয়েছে সেটা বৃদ্ধি বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এর ফলে ডিক্রিজিং পভার্টি রেট, এবং যেহেতু বিশ্ব বাজার ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড সরবরাহ হয়, বিভিন্ন এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে, মানুষের ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানে মানুষের যেহেতু আর্নিং এর ব্যবস্থা হচ্ছে, এর মধ্য দিয়ে ট্রিকল ডাউন পলিসি অনুযায়ী অর্থের প্রবাহ মানুষের জীবনে উপর প্রভাবিত হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি এটা পভার্টি রিডাকশনের ক্ষেত্রে বা পভার্টি এলিভেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি পভার্টি ডিক্রিজিং, পভার্টি কমে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে লার্জ লোন ফ্রম ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ফর মার্কেট রিফর্ম এন্ড রেডিক্যাল চেঞ্জ। এবং বিশ্বায়নের ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে আন্তর্জাতিক পুঁজিবাদী সংস্থা রয়েছে সেই সংস্থা ব্যাপক আকারে লোন দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট রিফর্ম ত্বরান্বিত হচ্ছে এবং রেডিক্যাল চেঞ্জ হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লোন সরবরাহের ফলে বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের যে লোন সরবরাহ করছে বড় আকারে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলা বাজারকে রিফর্মকে সংস্কারের দিকে নিয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো রেডিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। রেডিক্যাল চেঞ্জ ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমরা বলতে পারি গ্লোবালাইজেশন এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট। আমরা একটা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ক্রিয়েটিং জব অপরচুনিটিস ফর দ্য পুয়ার পিপল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু গ্লোবালাইজেশনের ফলে পুঁজি প্রবাহ বাড়ছে, আর পুঁজি প্রবাহ বাড়ার ফলে একটা ইনভেস্টমেন্টটা বেড়ে গেছে, আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট, আর আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট বাড়ার ফলে যেটা হচ্ছে যে জব অপরচুনিটির সৃষ্টি হচ্ছে পুয়ার পিপলদের। এর মধ্য দিয়ে আমরা বলতে পারি দুটো ইস্যুস। একটা ইস্যুস হচ্ছে অপরচুনিটিস, জব জেনারেট হচ্ছে, তার মানে চাকরির বাজার বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আলটিমেটলি ফর দ্য পুয়ার পিপলের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা প্রথমে যেটা আলোকপাত করেছি পভার্টি এলিভিয়েশন, সেই জায়গাটা ইতিবাচক প্রভাব ফেলছে। আর হচ্ছে রিসোর্স ফ্লস অ্যান্ড টেকনোলজি ফ্রম ডেভেলপড নেশনস। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্পদ এবং টেকনোলজি প্রযুক্তিগুলো আমরা বিভিন্ন উন্নত দেশ থেকে আমরা সহজে পাচ্ছি, বিশেষ করে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো। এর ফলে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো তাদের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করতে পারছে। রিসোর্সেস এবং টেকনোলজির একটা ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বিশ্বায়নের ফলে। আমরা আরো দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রিগুলোর লাভটা দেখতে পাচ্ছি যে র ম্যাটেরিয়ালস এন্ড চিপ লেবার ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে যেহেতু বিশ্ব বাজার ব্যবস্থায় আমরা দেখতে পাই যেখানে চিপ লেবার রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট হয়, বিশেষ করে যেখানে লেবার ইনসেন্টিভ পরিবেশ রয়েছে সেখানে ইন্ডাস্ট্রি গুলো বেশ গ্রো হয়। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে সমস্ত উন্নত রাষ্ট্রগুলো রয়েছে তারা ডেভেলপিং কান্ট্রিজ গুলাতে বা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ গুলাতে তারা কি করে, চিপ লেবার থাকার কারণে সেখানে ইনভেস্ট করছে। এবং এবং যে সমস্ত র ম্যাটেরিয়ালস রয়েছে ডেভেলপিং কান্ট্রিগুলো সেগুলো আবার তাদের প্রযুক্তিগত উন্নয়নের কাজে ব্যবহার করছে। তাহলে এখানে একটা আমরা দেখতে একটা মিথস্ক্রিয়া দেখতে পাচ্ছি ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপড কান্ট্রিজ মধ্যে, যেটা বিশ্বায়নের ফলে একটা ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে লেবার মার্কেটের উপরে একটা প্রভাব দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে ইনভেস্টমেন্ট কেন্দ্রিক, যার ফলে জব জেনারেট হচ্ছে এবং পভার্টি এলিভিয়েশন একটা ভূমিকা রাখছে। এবং আলটিমেটলি যে জায়গাটা হচ্ছে যে গ্রোথ অফ কমিউনিকেশন, ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রোথ অফ কমিউনিকেশন হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি মানুষ তার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন দেশে তার কর্মসংস্থান করে দিতে পারছে, এবং বিভিন্ন দেশ তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করতে পারছে। এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল একটা কালচার সৃষ্টি হয়েছে এখানে, এক দেশের সাথে আরেক দেশের কমিউনিকেশন, এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের কমিউনিকেশন, ইভেন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ব্যক্তি টু ব্যক্তির সাথে কমিউনিকেশনের সুযোগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবালাইজেশনের বেশ কিছু ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যাক, ইতিবাচক বিষয়ের সাথে সাথে অবশ্যই যে কোনো একটা সিস্টেমের নেতিবাচক প্রভাব থাকবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করবো কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে বিশ্বায়নের, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথম যে আর্গুমেন্টটা দেওয়া হয় গ্লোবালাইজেশনের নেতিবাচক বিষয়, সেটা হচ্ছে ওয়ান রিজন গ্লোবালাইজেশন, এটা হচ্ছে ইনক্রিজেস দ্য ইনইকুয়ালিটি বিটুইন দ্য রিচ অ্যান্ড পুয়ার কান্ট্রিজ। বিশেষ করে
ধনী এবং দরিদ্র রাষ্ট্রগুলোর মাঝে একটা ইনইকুয়ালিটি সৃষ্টি করে, অসমতা সৃষ্টি করে। দ্য বেনিফিটস অফ গ্লোবালাইজেশন ইজ নট ইউনিভার্সাল, এটা সার্বজনীন নয় বেনিফিটস। এটা দেখা যাচ্ছে যে বিশেষ করে দ্য রিচার আর গেটিং রিচ অ্যান্ড দ্য পুয়ার আর বিকামিং পুয়ার। বিশেষ করে এই ধরনের বর্ডার ওপেন হওয়ার ফলে দেখা যাচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলো রিচ রয়েছে তাদের সম্পদ আর অধিকতর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় উন্নয়নশীল দেশগুলো বা উন্নত দেশগুলো সেই তুলনায় তাদের শেয়ারটা সেভাবে পাচ্ছে না। এর মধ্যে দিয়ে কিছু আলটিমেটলি একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে রিচ কান্ট্রি অধিকতর রিচ হচ্ছে, বাট পুয়ার কান্ট্রি সেভাবে রিচ হতে সেভাবে এগিয়ে যেতে পারছে না। এর মধ্য দিয়ে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, ব্যাপক গ্যাপ, এবং যার মধ্য দিয়ে আমরা একটা ইনইকুয়ালিটি দেখতে পাচ্ছি। সো গ্লোবালাইজেশন প্রসেস একটা ব্যাপক আকারে রিচ কান্ট্রি এবং পুয়ার কান্ট্রির মধ্যে একটা ইনইকুয়ালিটি সৃষ্টি করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে ডেভেলপড কান্ট্রিজ সেট আপ দেয়ার কোম্পানিজ এন্ড ইন্ডাস্ট্রিজ টু ডেভেলপিং নেশনস টু টেক অ্যাডভান্টেজেস অফ লো ওয়েজেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্লোবালাইজেশনের ফলে কি হচ্ছে, উন্নত দেশগুলো তারা একটা উন্নত দেশগুলো কি হচ্ছে তাদের কোম্পানিগুলো এবং ইন্ডাস্ট্রিজ গুলো ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ গুলোতে সেট করছে। কিসের অ্যাডভান্টেজ দেওয়ার জন্য? কিসের অ্যাডভান্টেজ অফ লো ওয়েজ, চিপ লেবারের যে অ্যাডভান্টেজ গুলো রয়েছে উন্নয়নশীল দেশগুলোতে বা অনুন্নত দেশগুলোতে, সেই অ্যাডভান্টেজ গুলো নেওয়ার জন্য তারা কি করে, উন্নত দেশগুলো তাদের কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করছে। এবং এটার ফলে কি হচ্ছে, ইজ কজিং পলিউশন ইন কান্ট্রিজ উইথ পুয়ার রেগুলেশন অফ পলিউশন। তার অর্থ হচ্ছে যে যেহেতু তারা যখন পুঁজি নিয়ে আসে, তাদের পাওয়ার প্রতিপত্তি যে পর্যায়ে থাকে, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে যেহেতু গভর্নমেন্টকে প্রভাব বিস্তার করতে পারে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই তারা চিপ লেবারকে ব্যবহার করার ক্ষেত্রে এখানে ইনভেস্টমেন্ট করছে। এই ইনভেস্টের ফলে যে ইন্ডাস্ট্রিগুলো সৃষ্টি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রির ফলে কিন্তু পুয়ার কান্ট্রিগুলোতে তার ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে এনভায়রনমেন্টাল রেগুলেশন সেভাবে না থাকার ফলে তারা পলিউশন সৃষ্টি হচ্ছে, বিশেষ করে পরিবেশগত পলিউশনের একটা ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি যে ইন্ডাস্ট্রিগুলো সেট করছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি উন্নয়নশীল দেশগুলোতে একটা পরিবেশ বিপর্যয়ের বিষয়গুলো সামনে আসছে। একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যু যেটা হচ্ছে দ্য লোকাল প্লেয়ার সাফার হিউজ লসেস অ্যাজ দে ল্যাক দ্য পোটেনশিয়াল টু অ্যাডভার্টাইজ অর এক্সপোর্ট দেয়ার প্রোডাক্টস অন লার্জ স্কেল। একটা বিষয় হচ্ছে যে যেহেতু উন্নয়নশীল বা উন্নত দেশগুলা যে সমস্ত কোম্পানিগুলো ছিল বা যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলো ওভাবে অ্যাডভার্টাইজ না করতে পারার ফলে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী তাদের প্রোডাক্টের প্রচারণা ঠিকমতো হচ্ছে না। এবং এর ফলে কি হচ্ছে, তারা বিশ্বের যে উন্নত দেশগুলোর যে প্রযুক্তি সমৃদ্ধ যে সমস্ত প্রযুক্তি যে ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের সাথে কম্পিটিশনে টিকতে পারছে না। এর ফলে দেখা যাচ্ছে আলটিমেটলি উন্নয়নশীল দেশগুলোর যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলো শিরিং করতে বাধ্য হচ্ছে, সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে গ্লোবালাইজেশনের ফলে বিশেষ করে উন্নত দেশগুলো তাদের ইকোনমিক এক্সপানশন ঘটাচ্ছে এবং তারা সেলার হিসাবে আবির্ভূত হচ্ছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্টগুলোর তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, কম্পিটিশনে টিকতে না পারে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নশীল দেশগুলো আলটিমেটলি বায়ার হিসেবে রূপান্তরিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে লোকাল প্লেয়ার রয়েছে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তারা তাদের ইন্ডাস্ট্রি এগুলো অনেক ক্ষেত্রেই কম্পিটিশনে টিকতে পারছে না। এটা একটা উন্নয়নশীল দেশগুলোর একটা বড় ধরনের একটা প্রবলেম সৃষ্টি করেছে গ্লোবালাইজেশন। আরেকটা বিষয় হচ্ছে মোর ট্রেড মিনস মোর ট্রান্সপোর্ট। ট্রেড ট্রেড যেখানে হবে সেখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা বেশি পরিমাণে বৃদ্ধি হয়। এর ফলে কি ইউজেস মোর ফসিল ফুয়েলস, আর যত ট্রান্সপোর্ট হবে তত ফসিল ফুয়েলের বিভিন্ন গ্যাস বা এই জাতীয় ফসিল ফুয়েলের ব্যবহার হবে। এর ফলে কি হবে, কজেস পলিউশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট ট্রান্সপোর্টের ফলে একটা পলিউশনের জায়গাটা বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে এই গ্লোবালাইজেশনের ফলে, যেটা ত্বরান্বিত হয়েছে। এবং আলটিমেটলি দেখা যায় এটা একটা ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস থ্রেট টু আওয়ার ফিউচার। এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাইমেট চেঞ্জের একটা ফলে ভবিষ্যতের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে এই ধরনের পলিউশন গুলো, যেটা গ্লোবালাইজেশনের একটা নেতিবাচক প্রভাব হিসেবে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আমাদের এই সেশনে আমরা যে কটা শিখনফল দেখানোর কথা ছিল, মোটা থেকে 5টি শিখনফল, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আমরা একটু সাম আপ করে নিই আসলে কোন বিষয়গুলো আমরা কভার করলাম। আমরা প্রথমে দেখার চেষ্টা করেছি যে গ্লোবালাইজেশন বলতে কি বুঝি। সেই জায়গা থেকে আমরা বলেছি এটা একটা ইন্টারন্যাশনাল ফ্রি ট্রেড ওরিয়েন্টেড একটা ব্যবস্থাপনা, যার মধ্য দিয়ে বর্ডার গুলো এক দেশ অন্য দেশ ক্রস করতে পারবে ইজিলি, এবং যার ফলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দেশের সাথে অন্য দেশ ইন্টারকানেক্টেড হবে এবং ইন্টারডিপেন্ডেন্ট হবে। এবং এর মধ্যে দিয়ে ব্যাপক মাত্রায় গুড সার্ভিসেস, ফাইন্যান্স এবং আইডিয়া গুলো শেয়ার হবে, এবং আন্তর্জাতিক পুঁজিবাদী ব্যবস্থার পুঁজিগুলো এবং টেকনোলজিগুলো তারা শেয়ার হবে। এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ইকোনমিক, সোশ্যাল, কালচারাল, টেকনোলজিক্যাল, ইনস্টিটিউশনাল এই ধরনের প্রসেসগুলো সৃষ্টি হবে, যার মধ্য দিয়ে ফ্রি মার্কেট ইকোনমির মধ্য দিয়ে বা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন প্রক্রিয়াটা
চলমান থাকবে, যার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা দেশের সাথে অন্য দেশের, একটা সমাজের সাথে অন্য সমাজের ইকোনমিক, সোশ্যাল, কালচারাল যে ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারকানেক্টেড, এই বিষয়গুলোকে আমরা আসলে গ্লোবালাইজেশন বলার চেষ্টা করছি, এবং আলটিমেটলি এগুলো একটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে। এই কনসেপ্টকে বলা হচ্ছে আসলে বিশ্বায়ন। তা বিশ্বায়নের জায়গা থেকে আমরা দুটো জায়গা থেকে কভার করেছিলাম। একটা কভার করেছিলাম, একটা জেনারেল ফোকাস, একটা স্পেসিফিক ফোকাস। জেনারেল ফোকাস আমরা বলেছিলাম যে বিশেষ করে যে প্রোডাক্টস, টেকনোলজি, ইনফরমেশন এবং জবের যে বিনিময়ের কথা বলেছিলাম আমরা, বিশেষ করে সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল এবং লিগাল যে ফেনোমেনন, সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম। এবং আমরা এই এই যে স্পেসিফিক যে জায়গাটা কভার করেছিলাম, সেটা মূলত আমরা ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল ফেনোমেনার বিষয়ে আমরা ফোকাস করলে মূলত ফোকাসটা আসলে ছিল ইকোনমিক ইন্টিগ্রেশন। তাই ইকোনমিক ইন্টিগ্রেশনটাই হচ্ছে গ্লোবালাইজেশনের মূল মূল সোল বা স্পিরিট অফ গ্লোবালাইজেশন, দ্যাট ইজ ইকোনমিক ইন্টিগ্রেশন। তা আমরা বলেছি ইকোনমিক ইন্টিগ্রেশনের ফলে একটা দেশের সাথে আর একটা দেশের ইন্টারডিপেন্ডেন্সি বৃদ্ধি পায়। এর ফলে বাইং এবং সেলিং এর স্পেসটা বেশি মাত্রায় সৃষ্টি হয়, এবং বিশ্বের যে কোনো ক্ষেত্রে লেবার এবং ক্যাপিটালকে লোকেট করা যায়, এবং এর ফলে গ্লোবাল মার্কেটের সৃষ্টি হয়। এইগুলো এবং এগুলো সফল করার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন বিষয়গুলো কাজ করেছে: টেকনোলজি, কমিউনিকেশন নেটওয়ার্ক, ইন্টারনেট অ্যাক্সেস, গ্রোথ অফ ইকোনমিক কোঅপারেশন, কোলাপস অফ কমিউনিজম এবং মুভমেন্ট অফ ফ্রি ট্রেড। এগুলা ইকোনমিক ইন্টিগ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং ফাইনালি আমরা দেখেছি গ্লোবালাইজেশনের অনেক সুবিধা রয়েছে, বিশেষ করে ইকোনমিক পার্সপেক্টিভে আমরা দেখেছি পভার্টি এলিভেশনের ক্ষেত্রে দেখেছি। আমরা দেখেছি এখানে যে পুয়ার পিপুলের অপরচুনিটি সৃষ্টি হচ্ছে, জব ক্রিয়েট হচ্ছে, এবং আলটিমেটলি টেকনোলজির এবং বিভিন্ন বিনিময় হচ্ছে, লেবারের তারা লোকেট করতে পারছে বিভিন্ন জায়গাতে। এগুলো একটা পজিটিভ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন। বাট এর সাথে সাথে আমরা অনেক নেতিবাচক প্রভাব দেখতে পাইছি। একটা দেখতে পাইছি এটা ধনী রাষ্ট্র এবং গরিব রাষ্ট্রের মধ্যে ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে, অসমতা সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উন্নত রাষ্ট্রগুলো তাদের পুঁজির বিকাশ, পুঁজি সম্প্রসারণ করছে, তাদের কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিগুলো অনুন্নত দেশগুলো আসছে, সেখানে তারা বিনিয়োগ করছে, কিন্তু পরিবেশগত রেগুলেশন না থাকাতে সেই পরিবেশ দূষণের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে সবচেয়ে বড় সমস্যা আমরা দেখতে পেয়েছি উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে বিশেষ করে লোকাল যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে তারা টিকতে না পেরে অনেক ক্ষেত্রে তারা বন্ধ করে দিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমাদের দেখতে পেয়েছি ধনী রাষ্ট্রগুলো তাদের ইকোনমিক এক্সপানশনের ফলে তারা অধিক মাত্রায় লাভবান হচ্ছে, এবং তারা সেলারে পরিণত হয়েছে, এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রে বাইরে পরিণত হয়েছে। এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ফসিল ফুয়েলের ব্যবহার ট্রান্সপোর্ট সংক্রান্ত কারণে এবং এই পলিউশন ঘটনার কারণে আমরা ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার লক্ষ্য করছি, যেটা আলটিমেটলি একটা থ্রেট হিসেবে কাজ করতে পারে। এগুলো আমরা বিশ্বায়নের নেতিবাচক বিষয় দেখতে পাচ্ছি। যাই হোক, বিশ্বায়নের ইতিবাচক নেতিবাচক বিষয় দুটোই রয়েছে, কিন্তু চলমান বিষয়গুলোকে যদি আমরা মাথায় নিই তাহলে আমরা দেখতে পাবো এটা একটা চলমান প্রক্রিয়া, এর সাথে অ্যাডজাস্ট করা খুবই প্রয়োজন। তার উন্নয়নশীল দেশগুলোর এখানে সুযোগ যেগুলো রয়েছে সেগুলো কাজে লাগাতে হবে, এবং বিশেষ করে উন্নত দেশের সাথে নেগোসিয়েশন এবং তাদের সুযোগগুলোকে কাজে লাগিয়ে অবশ্যই গ্লোবালাইজেশন যে প্রসেস রয়েছে সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, আমাদের ক্লাস যেহেতু 40 মিনিটের একটা সেশন, এই সেশনে পরিপূর্ণভাবে সব ইস্যুগুলো কভার করা সম্ভব নয়। আমরা এখানে একটা রেফারেন্স সেকশন দিয়েছি। যদি তোমরা আরো বেশি জানতে চাও তাহলে রেফারেন্স থেকে সাহায্য নিতে পারবে। যাই হোক, আমরা যেহেতু সময় আমাদের নাই বললে চলে, আমরা এখানে শেষ করতে চাচ্ছি। শেষে এই কথাটি বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে করোনাকালীন সময়ে, তোমরা যদি এই বিষয়গুলোকে উপলব্ধি করে সেভাবে কাজ করো, পড়াশোনা করো, জ্ঞান চর্চা করো, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে সেটা সফলকাম হবে। আশা করি তোমরা এই ব্যবস্থা থেকে উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে। করোনাকালীন সময়ে নিজেরা নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।